নিউ ইয়র্ক সিটি ১৯৫০। রাতটা ছিল বৃষ্টি আর সিক্রেটসে ভরা। রাস্তার নিচে সাবওয়ের ঘর শব্দ, ক্লান্ত ওয়ার্কার্সদের বাড়ি নিয়ে যাচ্ছে। আর ওপরে শহরটা একটা স্টেজ সেটের মতন ঝিকমিক করছে। ডিলান্সি স্ট্রিটের জমিয়ে রাখা জলে নিয়নের আলোগুলো যেন মিশে যাচ্ছে। হাজার হাজার কথা বলার আওয়াজ গরম হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু রোজেন অ্যাপার্টমেন্টের ভেতরে শহরের সব কোলাহল থেমে গিয়ে একটা অন্যরকম, অনেক বেশি ইন্টিমেট শব্দ শোনা যাচ্ছে। প্লেটের টুকটুক আওয়াজ, পুরনো একটা কাঠের চেয়ারের ক্যাচ ক্যাচ শব্দ, আর জুলিয়াস রোজেনের গভীর গলা। একজন লোক যে নিজের দেশের প্রতি দায়িত্ব আর নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার মাঝে ফেসে গেছে। টেবিলের ওপাশে বসেছিল এথেল। তার লালচে চুলগুলো পিন দিয়ে বাঁধা, আর হাত দুটো একটা হালকা ছোট লেগে থাকা পোর্সেলিন টি কাপকে জড়িয়ে ধরে আছে। বয়স ৩৫, কিন্তু বছরের পর বছর ধরে চলা এই স্ট্রেনটা যেন তার চোখের নিচে একটা ছায়া এনে দিয়েছে। জুলিয়াসের মনে হতো এথেলই তার দেখা সবচেয়ে সাহসী মহিলা, আর সবচেয়ে ভয়ঙ্কর। তোমার দেরি হয়েছে, এথেল শান্তভাবে বলল। তার চোখ এক মুহূর্তের জন্য জুলিয়াসের আপন থেকে সরল না। একটা ড্রপ দিতে হয়েছিল। জুলিয়াসের গলাটা একটু কেটে গেল। ও জানালার দিকে তাকালো, যেখানে হালকা হাওয়ায় পর্দাটা একটু নড়ছিল। ওয়েট করা যাচ্ছিল না। এথেলের ঠোঁট দুটো শক্ত হয়ে গেল। তুমি খুব কেয়ারলেস হয়ে যাচ্ছ। তুমি কি ভাবো এফবিআই ব্রিজগুলোতে নজর রাখে না? এই দরজার বাইরে রাখা তোমার প্রত্যেকটা পা একটা গ্যাম্বেল, আর তুমি সেটাকে এখানে ফিরে নিয়ে আসো, আমাদের বাড়িতে, আমার কিচেনে। জুলিয়াস এগিয়ে এলো, গলাটা ফিসফিস করে নামিয়ে আনলো। তুমি জানতে আমরা কি তৈরি করছিলাম যখন শুরু করেছিলাম? প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা ব্লুপ্রিন্ট, প্রত্যেকটা নাম যা আমি পাস করি। ও থেমে গেল, চোয়ালটা শক্ত। এটা তাদের জন্য। তাদের বলতে ও মস্কোকে বোঝালো, যে মাতৃভূমি তারা কেউ কখনো চোখে দেখেনি, কিন্তু দুজনেই বিশ্বাস করত যে আমেরিকার অ্যাটমিক অ্যারোগ্যান্সের বিরুদ্ধে দাঁড়ানোর মতন শক্তি শুধু তাদেরই আছে। এথেলের কথার সুরটা ছিল খুব কড়া। তুমি এমনভাবে কথা বলছো যেন এটা ফেথের ব্যাপার, কিন্তু ফেথ মাইকেল আর রবির জন্য খাবার এনে দেয় না। ফেথ আমাদের বাঁচাবে না যদি ওরা এসে এই দরজাটায় ধাক্কা দেয়। দুজনের মাঝে একটা চুপচাপ নীরবতায় চেপে বসল। বাইরে একটা পুলিশ সাইরেন বেজে উঠল এবং আস্তে আস্তে মিলিয়ে গেল রাতের শব্দে। জুলিয়াস নিজের জ্যাকেটে হাত ঢুকিয়ে একটা ভাঁজ করা কাগজ বের করল। ও সেটা টেবিলের ওপর সোজা করে রাখল। এথেল একটু হেজিটেট করল, তারপর কাগজটা খুলল। ডকুমেন্টায় কিছু ডায়াগ্রাম ছিল, ইমপ্লোশন টাইপ ওয়ারহেডের লেন্স মেকানিজমের ডিটেল স্কেচ। এথেলের নিঃশ্বাস আটকে গেল। তুমি শেষ পর্যন্ত এটা পেয়েছ? 1 উইকের মধ্যে এটা মস্কোতে পৌঁছে যাবে। জুলিয়াসের চোখ দুটো বিশ্বাসে জলজল করছিল। তুমি কি বুঝতে পারছো এর মানে কি? আমরা প্লেয়িং ফিল্ডটা লেভেল করে দিচ্ছি। নো মোর আমেরিকান মোনোপলি। আর ট্রাম্পের বোতামে ফিঙ্গার রেখে বসে থাকা, সেটাও নয়। এথেল ডায়াগ্রামগুলো ভালো করে দেখল, তারপর তার দিকে তাকালো। আর আমাদের কি হবে? সে আস্তে করে জিজ্ঞেস করল। আমরা কি এই থেকে বেঁচে ফিরব? জুলিয়াসের হাতটা টেবিলের ওপর দিয়ে এথেলের হাতকে খুঁজে নিল। তার হাতের তালুটা ভেজা ছিল, হালকা কাঁপছিল। যদি আমরা ফেল করি, হিস্ট্রি আমাদের নাম মনে রাখবে না, কিন্তু যদি আমরা সাকসিড করি। ও একটু থেমে গেল, যেন ঠিক শব্দ খুঁজছে যা এথেলকে শান্ত করতে পারে। যদি আমরা সাকসিড করি, আমাদের ছেলেরা এমন একটা পৃথিবীতে বড় হবে যেখানে শান্তি সম্ভব। সেটা কি এনাফ নয়? এথেল চোখ বন্ধ করল। ও জুলিয়াসকে বিশ্বাস করতে চাইছিল, কিন্তু আইডিয়ালিজম আর সুইসাইডের মাঝে লাইনটা এতটাই ঝাপসা হয়ে গিয়েছিল যে ভালোবাসাও সেটাকে আর শার্প করতে পারছিল না। পরের দিন সন্ধেবেলা এথেল সিঙ্কের সামনে প্লেট ধুচ্ছিল, তখন ফোনটা বেজে উঠল। ফোনের শার্প আওয়াজটা একটা ছুরির মতন পুরো অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ল। ও হাত মুছে রিসিভারটা তুলল। এক মুহূর্তের নীরবতার পর একজন পুরুষের গভীর গলা, হালকা রাশিয়ান অ্যাকসেন্ট। তোমার হাজব্যান্ডকে বলো কুরিয়ার তার সাথে ইউজুয়াল জায়গায় দেখা করবে, মিডনাইট। এথেলের হাতের গ্রিপ শক্ত হয়ে গেল। ও অনেক বেশি রিস্ক নিচ্ছে, তোমরা অনেক বেশি বারবার চাইছ। লোকটা হেসে উঠল। কমরেড, আমরা ততটাই চাই যতটা চাওয়া দরকার। মস্কো তোমাদের দুজনকেই ট্রাস্ট করে। লাইনটা কেটে গেল। এথেল সেইভাবেই দাঁড়িয়ে রইল, রিসিভারটা তখনও কানে চেপে ধরা। তার ছবিটা অন্ধকার কিচেনের জানালা থেকে তার দিকেই তাকিয়েছিল। ও ভাবছিল তার ছেলেদের কথা, যারা পাশের ঘরে ঘুমোচ্ছে। ভাবছিল জুলিয়াসের কথা, যে পাগলের মতন সিক্রেটের পিছনে ছুটছে। আর ভাবছিল সেই এফবিআই এজেন্টদের কথা, যাদের কেউ মাঝে মাঝে কল্পনা করত সিঁড়ির নিচে লুকিয়ে থাকতে। আর ও নিজেকে ফিসফিস করে বলল, যদি ভালোবাসাও একরকমের বিশ্বাসঘাতকতা হয়।
1 মাস পর ফলি স্কোয়ার ম্যানহ্যাটন শহরের ওপর ঝড় জমেছিল। বৃষ্টি কোর্টের সিঁড়িগুলোতে জোরে জোরে পড়ছে, পাথরগুলোকে ভিজিয়ে কালো করে দিয়েছে। ভেতরে ধোঁয়াতে ভরা থাকা একটা ফেডারাল অফিসে স্পেশাল এজেন্ট রবার্ট ল্যাম্পফেয়ার একটা ম্যানিলা ফোল্ডারের দিকে তাকিয়েছিল, যার ওপর ক্লাসিফাইড স্ট্যাম্প দেওয়া। রোজেনবার্গ ও বিড়বিড় করে বলল, বাস্টারটা সব জায়গায় আছে, আবার কোথাও নেই। ডেস্কের ওপাশে তার পার্টনার একটু অস্বস্তিতে নড়েচড়ে বসল। তোমার কি মনে হয় ও সত্যি সত্যি অ্যাটমিক মেটেরিয়াল পাস করছে? ল্যাম্পফেয়ার মুখ দিয়ে ধোঁয়া ছাড়ল। আমার মনে হয় ওর ওয়াইফ ওর থেকে বেশি জানে যেটুকু ও দেখায়, আর সেটা ওকে ডাবল ডেঞ্জারাস বানিয়ে দেয়। তাদের অ্যাপার্টমেন্টে যখন তার শার্টের বোতাম লাগাচ্ছিল, এথেল ঘরে ঢুকল। ও তার দিকে তাকিয়ে রইল, গলাটা একটু নরম। ওরা কাছে চলে আসছে। জুলিয়াস থেমে গেল। কি বলতে চাইছো? আমি তাদের দেখতে পাই জুলিয়াস। ফেডেরা পড়া লোকজন আমাদের সিঁড়ির কাছে ঘোরাঘুরি করে। একটা গাড়ি রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকে রাতের পর রাত। তুমি ভাবো আমি নোটিস করি না? ওরা একটা কেস তৈরি করছে। জুলিয়াসের চোয়াল শক্ত হয়ে গেল। তাহলে আমাদের এগিয়ে থাকতে হবে। মস্কো আমাদের প্রোটেক্ট করবে। এথেল মাথা নাড়ল। এই অবাস্তব কথাটা শুনে যেন হেসে ফেলবে। প্রোটেক্ট করবে? জুলিয়াস, ওরা তো আমাদের ছেলেদের নাম পর্যন্ত জানে না। প্রথমবারের মতন জুলিয়াস তার লয়ালিটিতে একটা ফাটল দেখল। যে মহিলা তার সব সিক্রেট বহন করেছে, কোড মুখস্থ করেছে, পার্কের বেঞ্চে নোট পাস করেছে, সে এখন কাঁপছে। এথেল, জুলিয়াস দৃঢ় গলায় বলল, আমরা এ ব্যাপারে একসাথে আছি। তার চোখ জলে ভরে গেল। আছে কি? নাকি আমরা শুধু দুটো ভূত যাদের অলরেডি হিস্ট্রিকে হন্ট করার দণ্ড দেওয়া হয়ে গেছে? গ্রীষ্মের গরমটা তাদের ডেলান্সি স্ট্রিটের অ্যাপার্টমেন্টের দেওয়ালে লেগেছিল। বাইরে বাচ্চারা স্টিক বল খেলতে খেলতে চিৎকার করছিল, কিন্তু ভেতরে এথেল কিচেন টেবিলে শক্ত হয়ে বসেছিল, তার চোখ দরজার দিকে। জুলিয়াস ঘরে পায়চারি করছিল, তার রেস্টলেস পায়ের নিচে ফ্লোরবোর্ডগুলো কটরাচ্ছিল। ওরা শেষ পর্যন্ত ফিসফিস করে বলল, ওরা আমাদের ফলো করছে। জুলিয়াস থেমে গেল। কারা? লোকজন, মার্কেটের বাইরে, লন্ড্রির কাছে। আমি তাদের দেখি জুলিয়াস, প্রত্যেক দিন একই হাত, একই জুতো। ওরা পেপার পড়ার ভান করে, কিন্তু ওরা ওয়াচ করছে। ও নিজের মাথার দুই পাশে আঙ্গুল দিয়ে চাপ দিল, যেন এথেলের ভয়টাকে জোর করে বুর করে দেবে। এটা প্যারানয়া। এই শহরে সবাইকে দেখতে একই রকম লাগে। তুমি ইমাজিন করছো? না। তার গলা ভেঙে গেল। আমি জানি আমি কি দেখেছি। আমার সাথে এমন বিহেভ করো না যেন আমি অন্ধ। তার পরের নীরবতাটা খুব ভারী ছিল, যেন একটা ফাঁসির দড়ি আস্তে আস্তে টাইট হচ্ছে। জুলিয়াস জানালার দিকে ঘুরল। রাস্তার ওপাশে একটা কালো প্লিমথ গাড়ি ইঞ্জিন চালু করে দাঁড়িয়েছিল। তার উইন্ডশিল্ডটা কম আলোতে চকচক করছিল। ও ড্রাইভিং সিটে বসা একজন লোকের একটা ঝাপসা সিলুয়েট দেখল, একদম স্থির, হাতে একটা সিগারেট অন্ধকারে হালকা জ্বলছিল। এথেল আস্তে করে চেয়ার থেকে উঠল। যদি ওরা আমাদের ধরে নেয় জুলিয়াস, ছেলেদের কি হবে? ও তখন এথেলের দিকে তাকালো, আর প্রথমবারের মতন তার নিশ্চয়তাটা একটু নড়ে গেল। 2 সপ্তাহ পর FBI এর নিউ ইয়র্ক ফিল্ড অফিসে সিগারেটের ধোঁয়া আর টাইপরাইটারের শব্দে ভরা ছিল। স্পেশাল এজেন্ট রবার্ট ল্যাম্পফেয়ার একটা কর্কবোর্ডের ওপর ঝুঁকেছিল, যাতে ফটোগ্রাফ, মেমো আর ঝাপসা সার্ভিলেন্স শট আটকানো ছিল। লাল সুতো দিয়ে মুখ আর ঠিকানাগুলোকে একটা মাকড়সার জালের মতন জোড়া হয়েছিল। ও একটা ফটোতে ট্যাপ করল। জুলিয়াস রোজেনবার্গ, রোগা চেহারা, মোটা চশমা, একটু সাবধানী হাসি। আমাদের কাছে মুভ করার মতন এনাফ জিনিস আছে। কুরিয়ারদের টেস্টিমনি, ডিক্রিপ্টেড ভেনোনা কেবল, সব কিছু। তার পার্টনার একটু চিন্তা করে বলল, আর ওর ওয়াইফ? ল্যাম্পফেয়ার মুখ দিয়ে ধোঁয়া ছাড়ল। ওই হচ্ছে কি, লোকজন ওকে আন্ডার এস্টিমেট করে। কিন্তু আমার গাট ফিলিং বলছে ওই হচ্ছে গ্লু। ওকে ছাড়া জুলিয়াস ফাংশন করতে পারে না। পার্টনারটা আরও কাছে এগিয়ে এলো। তো আমরা কি করব? ল্যাম্পফেয়ারের চোয়াল শক্ত হয়ে গেল। আমরা ওয়েট করব। ওদেরকে নিজেদেরকেই ইনক্রিমিনেট করতে দাও। একটা তাড়াহুড়োর অ্যারেস্ট আমাদের হেডলাইন্স দেবে, আর একটা পারফেক্ট অ্যারেস্ট আমাদের কনভিকশন দেবে। ডেল্যান্সি স্ট্রিটে জুলিয়াস একটা প্যাডে নাম লিখছিল। তার হাতে পেন্সিলটা কাঁপছিল। এথেল তার উল্টো দিকে বসেছিল, চেন স্মোকিং করছিল, আর প্রত্যেকটা খতখত করে শব্দে তার চোখ দরজার দিকে চলে যাচ্ছিল। তুমি লিস্ট রাখতে পারো না? ও ঝাঁঝের সাথে বলল। মেমোরাইজ করার পর জ্বালিয়ে দাও। আমার অর্ডার দরকার, জুলিয়াস বিড়বিড় করে বলল। অনেক বেশি নাম, অনেক বেশি ডিটেল। যদি আমি একটা কানেকশন ভুলে যাই, তাহলে তুমি শেষ। এথেল মাঝখানে কথা কেটে বলল, আমরা দুজনেই শেষ। ও জোরে পেন্সিলটা নিচে ফেলে দিল। তুমি আমার ওপর পাল্টাচ্ছ কেন? তুমি কি ভাবো আমি রিস্কগুলো জানি না?
এথেলের হাতটা কাঁপছিল যখনও সিগারেটটা একটা অ্যাশট্রেতে পেছাই করছিল, যেটা অলরেডি শেষ হয়া সিগারেটে ভর্তি ছিল। আমি তোমার ওপর পাল্টাচ্ছি না, আমি আমাদের দুজনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তুমি আইডিওলজিতে অন্ধ হয়ে গেছ, কিন্তু আমি ফাঁসির দড়িটা দেখতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি ফনাদটা বন্ধ হয়ে আসছে। তাদের চোখগুলো একে অপরের দিকে আটকে গেল, বিশ্বাস আর বেঁচে থাকার মধ্যে একটা নীরব যুদ্ধ। শেষ পর্যন্ত ও ফিসফিস করে বলল, তোমার কখনো রিগ্রেট হয়? জুলিয়াস থেমে গেল। কি রিগ্রেট? মস্কোকে চুজ করা, আমাদের বদলে, এই ফ্যামিলির বদলে। তার মুখটা শক্ত হয়ে গেল। আমি এটা আমাদের জন্যই করেছি, মাইকেলের জন্য, রবির জন্য, প্রত্যেকটা বাচ্চার জন্য যাদের অধিকার আছে একটা আমেরিকান বম্বের ছায়ার নিচে বড় না হওয়ার। কিন্তু যখনও কথাটা বলছিল, এথেল তার চোখে একটা সন্দেহের ঝলক দেখতে পেল। দ্য ব্রঙ্কস, মিডনাইট। বৃষ্টিটা চাদরের মতন পড়ছে, রাস্তাগুলোকে কালো আয়না বানিয়ে দিয়েছে। জুলিয়াস তাড়াতাড়ি চলছিল, কলারটা ওপরে তোলা, ব্রিফকেসটা শক্ত করে ধরা। মিটিং পয়েন্টটা ছিল একটা বন্ধ ক্যান্ডির দোকান, তার নিয়ন সাইনটা দুর্বলভাবে জ্বলছিল আর নিপছিল। গলি থেকে একটা ছায়া বেরিয়ে এলো, কুরিয়ার, পুরো ভেজা, চোখ দুটো চটপট করছে। ও রাশিয়ান অ্যাকসেন্টে ইংলিশ বলল, তোমার কাছে আছে মোটা? জুলিয়াস তাকে তেল কাপড়ে মোড়ানো একটা বান্ডিল দিল। কুরিয়ারটা সেটা নিজের কোটে রেখে নিল। মস্কো তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। ওরা বলছে তুমি হলে, কিভাবে তোমাদের আমেরিকানসরা বলে, ইনডিসপেন্সেবল। জুলিয়াস কিছু বলার আগেই গাড়ির হেডলাইট গলিটার উপর এসে পড়ল। একটা গাড়ি আস্তে হয়ে গেল, কুরিয়ারটা শক্ত হয়ে গেল। এফবিআই? না, জুলিয়াস ফিসফিস করে বলল, যদিও তার পেটটা মূর্ছে উঠছিল। গাড়িটা চলে গেল, তার চাকা ভেজা রাস্তায় হিস শব্দ করছিল। কুরিয়ারটা আবার অন্ধকারে মিলিয়ে গেল। জুলিয়াস একটা নিঃশ্বাস ছাড়ল আর রাস্তায় পা রাখল, কিন্তু তার পিঠের ওপর কারোর চোখের অনুভূতিটা থেকে গেল। বাড়ি ফিরে এথেল জেগে বসেছিল, ওয়েট করছিল। ঘড়িতে দুটোর কাটা পেরিয়ে গেল। যখন জুলিয়াস শেষ পর্যন্ত ঢুকল, ভেজা আর ফ্যাকাশে, ও চেয়ার থেকে উঠে দাঁড়াল। ও বলল, তোমার দেরি হয়েছে। ও হাসার চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। ট্রাফিক? আমার সাথে মিথ্যে বলো না জুলিয়াস। ও চেয়ারের মধ্যে ধসে পড়ল, জল ফ্লোরে পড়ছে। অনেক বছরের মধ্যে প্রথমবার ওকে দেখে বুড়ো লাগছিল। ও ফিসফিস করে বলল, ওরা আমার ভাবনার থেকেও কাছে। আমি আজ রাতে ফিল করতে পারছিলাম, জালটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এথেল তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, তার হাতটা শক্ত করে ধরল। তাদের দুজনের কোনো দাম নেই। জুলিয়াস তখন তার দিকে তাকালো, সত্যি করে তাকালো। যে মহিলা কোড মুখস্থ করেছে, তার সেলাইয়ের বাক্সতে ডকুমেন্ট রেখেছে, তাদের ছেলেদের ঘুমপাড়ানি গান শুনিয়েছে, যখন কি ও নিজে সীসার চেয়েও ভারী সিক্রেট বহন করছিল। তোমার মানে সব কিছু, ও বলল, তার গলা ভেঙে যাচ্ছে। কিন্তু আমি তোমাকে হিস্ট্রির ওপরে চুজ করতে পারবো না। কথাগুলো হাওয়ায় ঝুলছিল, একটা মৃত্যুদণ্ডের মতন। ফলে স্কোয়ার ভোরবেলা। দরজাতে ধাক্কাটা পড়ল সকাল 6:30-এ। শার্প, ভারী মুক্কার আওয়াজ। এথেল ঝটকা মেরে জেগে উঠল। জুলিয়াস বিছানা থেকে লাফিয়ে উঠল। ওপেন আপ, এফবিআই। এথেলের বুকটা জোরে জোরে ধরফর করতে লাগল। ও জুলিয়াসের হাত ধরল। আনসার করো না, হয়তো ওরা। ধাক্কাটা আবার পড়ল, আরও জোরে। একটা গলা চিৎকার করে উঠল, ফেডারাল এজেন্টস, দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। জুলিয়াসের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও তাড়াতাড়ি খুব ডেসপারেটভাবে এথেলকে কিস করল। স্টে স্ট্রং। দরজাটা চিরে ভেঙে গেল। স্যুট পরা লোকজন ভেতরে ঢুকে পড়ল, রিভলভার বের করা। জুলিয়াস রোজেনবার্গ, ইউ আর আন্ডার অ্যারেস্ট ফর কনস্পিরেসি টু কমিট এসপিওনেজ এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এথেল চিৎকার করে উঠল, জুলিয়াসকে জড়িয়ে ধরল, কিন্তু দুজন এজেন্ট ওকে টেনে সরিয়ে দিল। আরেকজন এজেন্ট জোরে জোরে ওয়ারেন্টটা পড়ছিল, তার গলা লোহার মতন শক্ত। যখন জুলিয়াসকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তার চশমাটা একটু বেঁকে গেছিল। এথেলের চোখ তার সাথে আটকে ছিল। তাদের মধ্যে কোনো কথা হলো না, কিন্তু সেই নীরবতার শব্দ যে কোনো কনফেশনের থেকেও জোরে ছিল। আর তারপর এথেলার ভয়কে সত্যি করে আরেকজন এজেন্ট তার দিকে ঘুরল। মিসেস রোজেনবার্গ, ও ঠান্ডা গলায় বলল, আপনিও আমাদের সাথে আসছেন। কাফগুলো একটা মেটালিক স্ন্যাপের শব্দে তার হাতের কবজিতে বন্ধ হয়ে গেল। ও নিঃশ্বাস নিতে পারছিল না, চটপট করছিল। আমি কোনো স্পাই নই, আমি একজন ওয়াইফ, একজন মা। এজেন্টের মুখে কোনো ইমোশন ছিল না। আপনি দুজনেই।
কিছু ঘন্টা পর ইন্টারোগেশন রুমে কোনো জানলা ছিল না, দেওয়ালগুলো খালি, হাওয়াটা ধোঁয়ায় ভারী। এথেল ল্যাম্পফেরের সামনে বসেছিল, কাফের ঘোষায় তার হাতের কবজিতে দাগ হয়ে গেছে। ল্যাম্পফেরে এগিয়ে এলো, তার গলা শান্ত কিন্তু রিলেন্টলেস। মিসেস রোজেনবার্গ, আপনার হাজব্যান্ডের মৃত্যুদণ্ড হবে, কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারেন। আমাদের বলুন আপনি কি জানেন, কোঅপারেট করুন, আর হয়তো আপনি আপনার ছেলেদের আবার দেখতে পাবেন। এথেলের গলা আটকে গেল। মাইকেল আর রবির ছবি তার চোখের সামনে ভেসে উঠল। তার চিৎকার করতে ইচ্ছে করছিল, সব স্বীকার করতে ইচ্ছে করছিল, ক্ষমা ভিক্ষা করতে ইচ্ছে করছিল। কিন্তু তারপর তার মনে পড়ল জুলিয়াসের কথা, সেই সব সিক্রেটের কথা যা তারা ফিসফিস করে কোডে শেয়ার করেছে, সেই সব রাতের কথা যখন তারা একটা স্বপ্নের জন্য সব কিছু রিস্ক নিয়েছিল, যে স্বপ্ন তারা কেউ ছেড়ে দিতে পারবে না। তার গলা যখন বেরোলো একদম স্থির ছিল। আমার কিছু বলার নেই। ল্যাম্পফেরে তার দিকে তাকিয়ে রইল, তার চোখে ফ্রাস্ট্রেশন ঝলক দিয়ে উঠল। তাহলে আপনি এখনই আপনার ডেথ ওয়ারেন্টে সাইন করলেন? এথেল তার মুখ ওপরে তুলল, তার বুক ধরফর করছিল। ঠিক আছে। কোর্ট রুমে ঘাম, টোবাকো আর ভয়ের গন্ধ ছিল। জার্নালিস্টরা বেঞ্চে বসে জ্বর কদমে লিখছিল, ক্যামেরার ফ্ল্যাশ আকস্মিক বিজলির মতন চমকাচ্ছিল। প্রত্যেকটা সিট ভর্তি, প্রত্যেকটা করিডোরে লোকজন ঘাড় বেঁকিয়ে হিস্ট্রি তৈরি হতে দেখছিল। সামনে জুলিয়াস রোজেনবার্গ শক্ত হয়ে তার লয়ারের পাশে বসেছিল, তার চশমার চেনটা সিলিংয়ের কড়া আলোতে চকচক করছিল। তার পাশে এথেল বসেছিল, ফ্যাকাশে কিন্তু দৃঢ়, তার হাত দুটো শান্তভাবে কোলের ওপর রাখা, যেন কোনো চার্চের সার্ভিস শুরু হওয়ার জন্য ওয়েট করছে। জাজ তার গ্যাভেল দিয়ে আঘাত করলেন, তার গলা যেন মেঘে গর্জন করল। দিস কোর্ট ইজ নাও ইন সেশন। ইউনাইটেড স্টেটস ভার্সেস জুলিয়াস অ্যান্ড এথেল রোজেনবার্গ, চার্জড উইথ কনস্পিরেসি টু কমিট এসপিওনেজ। পুরো রুমের মধ্যে একটা ঢেউ বইয়ে গেল, যেন ইলেকট্রিসিটির কারেন্ট। রিপোর্টাররা তাদের নোটবুকের ওপর ঝুঁকে পড়ল। একজন ফটোগ্রাফার এথেলের মুখের একটা ছবি তুলল, তার শান্ত এক্সপ্রেশনটাকে বন্দি করে নিল। ভেতনে এথেলের বুকটা একটা ড্রামের মতন বাজছিল। ওই মুহূর্তটা ও মনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে রিহার্সাল করেছিল, প্রশ্ন, অভিযোগ, চোখের চাহনি। ও নিজেকে বলেছিল ও ভাঙবে না, কিন্তু তার ছেলেদের কথা, মাইকেল আর রবি, যারা বাড়িতে রিলেটিভদের সাথে বসে আছে, তাদের মা বাবার ওপর ঝড় আসছে, সেটা না জেনেই এই চিন্তাটাই তাকে ভেঙে দেওয়ার মতন ছিল। প্রসিকিউটর অরভিন সাইপল দাঁড়িয়ে জুরিকে অ্যাড্রেস করলেন। তার গলায় একটা ধার ছিল, যেন হেডলাইন্সের জন্যই তৈরি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্রমাণ করে দেওয়া হবে যে এই ডিফেন্ডেন্টসরা, জুলিয়াস আর এথেল রোজেনবার্গ, তাদের দেশের সবচেয়ে দুর্বল মুহূর্তে তাদের সাথে বিট্রে করেছে। ওরা অ্যাটমিক সিক্রেট চুরি করেছে, যে সিক্রেট সোভিয়েত ইউনিয়নকে এমন অস্ত্র বানাতে সাহায্য করেছে যা আমেরিকান শহরগুলোকে ধ্বংস করে দিতে পারে। আর ওরা এটা একা করেনি, একসাথে করেছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসেবে, বিশ্বাসঘাতকতায় বাঁধা। সবার চোখ রোজেনবার্গদের দিকে ঘুরল। জুলিয়াস তার দৃষ্টি সোজা রেখেছিল, কিন্তু এথেল বুকের মধ্যে একটা উত্তাপ অনুভব করল। বিট্রেয়াল কথাটা ছায়ের মতন তার গায়ে লেগেছিল। তাদের ডিফেন্স অ্যাটর্নি ইম্যানুয়েল ব্লক উঠে দাঁড়ালেন। তার গলাটা একটু নরম ছিল, কিন্তু তার মধ্যে একটা প্রতিরোধ ছিল। গভর্নমেন্ট আপনাদের বলবে এই ব্যাপারটা ট্রিজনের, কিন্তু এটা সত্যি করে হচ্ছে ভয়ের ব্যাপার, কমিউনিজমের ভয়, আইডিয়ার ভয়, দুজন সাধারণ নাগরিকের ভয়, যারা এমন একটা পৃথিবীর কথা ভাবার সাহস দেখিয়েছিল যা একটা দেশের অ্যাটমিক শক্তিতে চলে না। সব প্রমাণ সার্কামস্ট্যান্সিয়াল, সাক্ষীরা কম্প্রোমাইজড, আর তারপরও গভর্নমেন্ট ওদেরকে একটা এক্সাম্পল বানাতে চায়, অন্যদের চুপ করানোর জন্য। এথেল জুলিয়াসের আরও কাছে ঝুঁকে এলো, ফিসফিস করে বলল, ওরা আমাদের গলা চায়। ও টেবিলের নিচে এথেলের হাতটা চাপ দিল। তাহলে আমরা ওদেরকে ডিগনিটি দেব। প্রথম সাক্ষী ছিল ডেভিড গ্রিনগ্লাস, এথেলের ছোট ভাই। এথেল তার দিকে তাকিয়ে রইল যখন ও স্ট্যান্ডে উঠছিল। তার পেটটা ভয়ে মূর্ছে যাচ্ছিল। ডেভিড একসময় তাদের টেবিলে বসেছিল, হেসেছিল, তার বানানো স্টিউ খেয়েছিল, তার ছেলেদের কোলের ওপর নিয়ে লফালফি করেছিল। কিন্তু এখন ও তার চোখ এড়িয়ে যাচ্ছিল, তার মুখটা শুষ্ক আর ফ্যাকাশে। আপনি কি সত্যি বলার শপথ নিচ্ছেন, পুরো সত্যি এবং সত্যি ছাড়া কিছুই না? ক্লার্ক জিজ্ঞেস করল। ডেভিডের গলা কাঁপল। নিচ্ছি। সাইপল এগিয়ে এলেন। মিস্টার গ্রিনগ্লাস, আপনি কি কোর্টকে বলতে পারেন কিভাবে আপনার বোন আর বনজামাই আপনাকে এসপিওনেজে রিক্রুট করেছিল? ডেভিড ধক গিলল, তার চোখ এথেলের দিকে গেল, তারপর সরিয়ে নিল।
জুলিয়াস প্রথমে আমার কাছে এসেছিল। ও বলেছিল মস্কো আর লস আলামস থেকে ইনফরমেশন দরকার। ও বলেছিল এটা শান্তির জন্য, পাওয়ার ব্যালেন্স করার জন্য। আর আপনার বোন মিসেস রোজেনবার্গ? ডেভিড একটু হেজিটেট করল। পুরো কোর্টরুম নিঃশ্বাস বন্ধ করে রইল। তারপর ও বলল, ও আমার নোটগুলো টাইপ করে দিত, ডায়াগ্রামস, স্কেচেস, ও জুলিয়াসকে ওইগুলো ডেলিভার করতে হেল্প করত। গ্যালারিতে একটা আর্তনাদ উঠল। এথেলের নুখগুলো তার হাতের তালুতে এতটা জোরে বসে গেল যে রক্ত বেরোনোর উপক্রম হল। ওর লাফিয়ে উঠে চিৎকার করতে ইচ্ছে করছিল, মিথ্যুক, কিন্তু ও নিজেকে শান্ত রাখতে বাধ্য করল। তার লয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। অবজেকশন, এই টেস্টিমনির কোনো সমর্থন নেই, জোর করে নেওয়া হয়েছে, আর এটা শুধু নিজের স্বার্থের জন্য। মিস্টার গ্রিনগ্লাস এখানে দাঁড়িয়েছেন নিজের বোনকে দণ্ড দিয়ে নিজেকে বাঁচানোর জন্য। জাজের মুখে বিরক্তি। অবজেকশনটা নোট করা হলো, কন্টিনিউ করুন। এথেলের চোখ রাগে জ্বলে যাচ্ছিল যখন ডেভিড ওলে চলেছিল। প্রত্যেকটা কথা তার কফিনে আরেকটা পেরেক আঘাত করছিল। ও বিশ্বাস করতে পারছিল না তার নিজের ভাই তাকে ফাঁসির মঞ্চে তুলে দিচ্ছে। সেই রাতে হোল্ডিং সেলে জুলিয়াস কটের ওপর বসে ফ্লোরের দিকে তাকিয়েছিল। এথেল পায়চারি করছিল, তার হাতগুলো জোরে জোরে কাঁপছিল। আমার নিজের রক্ত জুলিয়াস, আমার নিজের ভাই। ও ভয় পেয়েছে, জুলিয়াস শান্ত গলায় বলল। ওরা ওকে একটা ডিল দিয়েছে, আমাদের বিরুদ্ধে টেস্টিফাই করো, নিজেকে বাঁচাও। ও জুলিয়াসের দিকে ঘুরল। আর আমাদের ছেলেরা, ও নিজেকে বাঁচানোর জন্য আমাকে বিক্রি করে দিল। জুলিয়াস তার দিকে এগিয়ে এলো, কিন্তু ও সরে গেল। তার চোখ জলে ভরে এলো। আমি এফবিআইকে সার্ভাইভ করতে পারি, মিথ থেকে, প্রেসকে, কিন্তু এটা নয়, ফ্যামিলির থেকে বিট্রেয়াল নয়। জুলিয়াস তার দিকে তাকালো, তার মুখটা দুঃখে ভরে গেছে। তাহলে তুমি আমাকে ধরে থাকো, আমরা একসাথে ধরে থাকব। কিন্তু এথেল ভাবছিল, সেটা কি এনাফ হবে? ট্রায়ালটা সপ্তাহর পর সপ্তাহ চলছিল। আরও সাক্ষী এলো, কুরিয়ারের পর কুরিয়ার, কিছু কোস্ট, কিছু ইন্টারোগেশনে ভেঙে পড়া। প্রত্যেকেই জুলিয়াসকে মাস্টারমাইন্ড হিসেবে দেখালো, আর এথেলকে সেই নীরব পার্টনার যে তাকে সহায়তা করেছে। এক দুপুরে ক্রস এক্সামিনেশনের সময় ব্লক একজন সাক্ষীকে কন্ট্রাডিক্ট করলেন, যে ক্লেম করত এথেল নোট টাইপ করত। আপনি কি তাকে টাইপ করতে দেখেছেন নিজের চোখে? লোকটা তোতলাতে লাগল। না, কিন্তু আমাকে বলা হয়েছিল। কার দ্বারা? ব্লক জোরে প্রশ্ন করলেন। লোকটা হেজিটেট করল, তার চোখ প্রসিকিউশনের দিকে গেল। জুরি অস্বস্তিতে নড়ে চড়ে বসল। এটা একটা ছোট জয় ছিল, কিন্তু এথেল কোনো শান্তি পেল না। ও জানত যে পরিণামটা আগে থেকেই লেখা আছে, এমন একটা স্ক্রিপ্ট যা কেউ বদলাতে পারবে না। ভার্ডিক্টের দিন। কোর্টরুমে উত্তেজনা ছিল। জুরি ভেতরে এলো, মুখগুলো গম্ভীর। ফোরম্যান উঠে দাঁড়ালেন। অন দ্য চার্জ অফ কনস্পিরেসি টু কমিট এসপিওনাজ, উই ফাইন্ড দ্য ডিফেন্ডেন্টস জুলিয়াস রোজেনবার্গ অ্যান্ড এথেল রোজেনবার্গ গিল্টি। গ্যাসপ, ফিসফিসানি, ক্যামেরার ফ্ল্যাশ। এথেলের কান ভ ভ করছিল। ও জুলিয়াসের হাতটা ধরল, এত শক্ত করে যেন ওটাই পৃথিবীতে তার একমাত্র ভরসা। জাজের গাভেলের আওয়াজ হলো, তার গলা বজ্র পড়ার মতন শোনাল। এই ডিফেন্ডেন্টসরা যে অপরাধ করেছে সেটা মার্ডারের থেকেও খারাপ। তাদের বিশ্বাসঘাতকতার জন্য ওরা প্রত্যেকটা আমেরিকান জীবনকে বিপদের মুখে ফেলে দিয়েছে। এই কোর্ট তাদের দুজনকেই ইলেকট্রোকিউশনের মাধ্যমে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। কথাগুলো একটা ছুরির মতন পড়ল। এথেলের নিঃশ্বাস আটকে গেল। জুলিয়াস মাথা নিচু করল। গ্যালারি থেকে একজন মহিলা চিৎকার করে উঠল। অন্যরা কাঁদছিল। রিপোর্টাররা টেলিফোনের জন্য দৌড়াদৌড়ি করছিল। এথেল জুলিয়াসের হাতটা এত শক্ত করে চেপে ধরল যেন তার আঙুলের গাঁট সাদা হয়ে গেল। ও কাঁপা ঠোঁট দিয়ে ফিসফিস করে বলল, অন্তত আমরা একসাথে আছি। জুলিয়াস ফিসফিস করে উত্তর দিল, শেষ পর্যন্ত। সিং সিং প্রিজন, জুন 1953। হাওয়াটা ভারী ছিল, দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে। গার্ডরা জুলিয়াসকে করিডর দিয়ে নিয়ে যাচ্ছে, তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। এথেল কিছু মিনিট পর তার পিছনে, তার বুক ধরফর করছে। তাদের একটা শেষ আলিঙ্গন করার অনুমতি দেওয়া হলো। ছেলেদের কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছিল, স্টেট তাদের শেষ দেখার অনুমতি দেয়নি। এথেল নিজের মুখটা জুলিয়াসের বুকের ওপর চেপে ধরল, শেষবারের মতন তার গন্ধ নিল। তোমার রিগ্রেট হচ্ছে? ও জিজ্ঞেস করল। কখনো না, ও বলল। তোমার? এথেলের চোখ জলে ভরে গেল। শুধু এইটুকুই যে আমরা তাদের বড় হতে দেখতে পারব না। গার্ডরা তাদের আলাদা করে দিল। জুলিয়াস প্রথমে গেল। চেম্বারে থাকা সাক্ষীরা দেখল যেন কারেন্ট তার শরীরের মধ্যে দিয়ে বয়ে গেছে। তার শরীরটা খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল।
কিছু মিনিট পর এথেলকেও সেই একই চেয়ারে বাঁধা হলো। ও তার মুখটা ওপরে তুলে রেখেছিল, তার চোখ অপলক ছিল। যখন হুডটা নামানো হচ্ছিল, ও ফিসফিস করে বলল, হিস্ট্রি বিচার করবে। সুইচটা অন করা হলো। চেম্বারটা পরা কাপড় আর মাংসের তিক্ত গন্ধে ভরে গেল। বাইরে রিপোর্টাররা জোর কদমে লিখছিল, হেডলাইন্সগুলো তখনই তৈরি হয়ে গেছে। কিন্তু কোথাও হাজার হাজার মিল দূরে মস্কোতে একটা ফাইলের ওপর ক্লোজড স্ট্যাম্প দেওয়া হলো। রোজেনবার্গদের নাম এই খালা থেকে মুছে দেওয়া হলো। সেই রাতে গ্রিনিচ ভিলেজের একটা নোংরা বারে ল্যাম্পফেয়ার এক গ্লাস রাই নিয়ে বসেছিল। একজন কলিগ তার কাঁধে চাপত মারল, দারুণ কাজ করেছ, তুমি ওদের শেষ করে দিয়েছ। ল্যাম্পফেয়ার তার গ্লাসের দিকে তাকিয়ে রইল। ও শুষ্ক গলায় বলল। কিন্তু তার চারপাশ থেকে যখন হাসির আওয়াজ উঠছিল, ও এথেল রোজেনবার্গের শেষ মুহূর্তের চোখ দুটোর ছবি মাথা থেকে বের করতে পারছিল না। শান্ত, প্রতিরোধী, না ভেঙে পড়া। তার ক্যারিয়ারে প্রথমবারের মতন তার মনে হলো যে জয়ের গন্ধ কি সবসময় ছায়ের মতন হয়।